14। ড্রিলিং প্ল্যাটফর্মের নিচের ডেকের একটা করিডোরে দাঁড়িয়ে আছে লুক হার্ডিন। আলো খুব কম ওখানে। তার পেছনে দাঁড়িয়ে আছে তিনজন শ্রমিক। ম্যানেজারের হাতে পিস্তল মুসা আর কিশোরের দিকে তুলে ধরেছে। ধাতব মই বেয়ে এইমাত্র ল্যান্ডিং স্টেজ এ উঠে এসেছে দুজনে। হাতে নাতেই ধরলাম। রেগে গেছে হার্ডিন। মিস্টার ডেলটন ঠিকই বলেছেন। তোমরা বিরোধী দলের হারামি লোকেরা এসে চুরি করো প্ল্যাটফর্মে, সাবোটাস করে যাও। কিচ্ছু করিনি আমরা। রাগে চেঁচিয়ে উঠল মুসা। আমরা আগেই সতর্ক করা হয়েছে তোমাদেরকে। কর্কশ কণ্ঠে বাধা দিল হার্ডিন। শয়তানির ইচ্ছে না থাকলে চুরি করে উঠেছ কেন এখানে? শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর। আসতে বাধ্য হয়েছি স্যার। ডলফিন বিপদে পড়েছে। প্রোপেলারে গোলমাল। শাফট এত কাঁপছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ক্যাপ্টেন পেক অনেক কষ্টে বোটটাকে প্ল্যাটফর্মের কাছে এনেছেন, যাতে অন্তত প্ল্যাটফর্মে উঠে কোনো মতে বাঁচতে পারি। ঘুতঘুত করে উঠল ম্যানেজার। প্ল্যাটফর্মের তলায় এই আবহাওয়ায় এত বড় একটা বোটকে? আমাকে বিশ্বাস করতে বলো এ কথা। মিছে কথা বলছি না। বেপরোয়া হয়ে উঠল মুসা। ক্যাপ্টেন পেকের দক্ষতা আপনার কল্পনার বাইরে। বড়দের মতো করে বলল কিশোর। বিশ্বাস করুন। আর কোনো উপায় ছিল না আমাদের। কোথায় তোমাদের ক্যাপ্টেন? নিচে বোটে। ল্যান্ডিং স্টেজের সঙ্গে বোট বাঁধার চেষ্টা করছেন। চোখ সরু করে ওদের দিকে তাকালো ম্যানেজার। তারপর হাতের ইশারায় দুজন শ্রমিককে নিচে গিয়ে দেখে আসার নির্দেশ দিল। দুই গোয়েন্দাকে বলল, যদি মিথ্যে হয় বুঝবে মজা। কি করবেন? এতই রাগলো মুসা, বেফাস কথা বেরিয়ে গেল মুখ থেকে। আমাদেরকে আটকে রেখে আপনাদের শয়তানি ব্যবসা চালিয়ে যাবেন? স্মাগলিং? স্মাগলিং? লাল হয়ে গেল হার্ডিনের মুখ। কি বলছো? স্যার, তাড়াতাড়ি বলল কিশোর। আপনার অফিস তো ডাঙায়, তাই না? আপনি এখন এখানে কি করছেন জিজ্ঞেস করতে পারি? কেন জিজ্ঞেস করবে? জানতে ইচ্ছে করছে। আপনি এখানে এলেন কিভাবে? নিশ্চয় আপনাকে এখানে আসতে দেখা গেছে। মানে অনেকেই দেখেছে। চেহারাটাকে এমন নিরীহ করে রেখেছে কিশোর, দ্বিধায় পড়ে গেল ম্যানেজার। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তার দিকে। আজ সকালে একটা সাপ্লাই বোটে করে এসেছি। এর সঙ্গে স্মাগলিংয়ের সম্পর্ক কোথায়? আমার ধারণা বাইরে থেকে কেউ কিছু প্ল্যাটফর্মে এনে তুলেছে, তারপর এখান থেকে নিয়ে যাচ্ছে তীরে ডলফিনের মাধ্যমে। যত সব। বিড়বিড় করল ম্যানেজার। গাঁজাখড়ি গল্প। না স্যার, মাথা নাড়ল কিশোর। গাঁজাখড়ি নয়। গত কয়েকদিনে অদ্ভুতভাবে কয়েকবার তেল ফুরিয়েছে ডলফিন। সেই রহস্যের সমাধানের চেষ্টা চালাচ্ছি আমরা। সব কথা খুলে বলল সে। কিভাবে ডলফিনের তলায় আটকে মিনি সাবমেরিন আসে সে কথাও জানালো। বেশ, বুঝলাম দেখেছ, কিন্তু আমি ওটাতে করে এসেছি কেন ভাবছ? আবার মুখ ছেড়ে দিল মুসা। কারণ আপনি লোকের পিছু নেন, তাদের উপর স্পাইং করেন, মিস্টার কার্টারের উপর নজর রাখেন, ডলফিনের কাছে ঘুরঘুর করেন। ছুরিখানায় চিকামারা আর কুইম্বিদের সঙ্গে কথা বলতে দেখেছি আপনাকে। তেল কোম্পানির চাকরি করেন, অথচ এমন ভাব দেখান যেন বিরোধীদের সাপোর্টার। এত কিছু জানো? মুসা আরও কিছু বলে ফেলার আগেই ফিরে এলো দুই শ্রমিক। ভিজে চুপচুপে হয়ে এসেছে। তাদের সঙ্গে রয়েছে ক্যাপ্টেন পেক, গায়ে সিলিকার। শ্রমিকেরা ম্যানেজারকে জানালো ডলফিন সত্যি অচল হয়ে গেছে। ইঞ্জিন চালু করে শুনে এসেছে প্রোপেলার শাফটের অস্বাভাবিকভাবে বাড়ি খাওয়ার আওয়াজ। পিস্তল নামালো ম্যানেজার। সরি বয়েস, ভুল করেছি। আসলে এখানে কিছু ঘটছে, অথচ কে করছে বুঝতে পারছি না। এটাই রাগিয়ে দিয়েছিল আমাকে। একটা ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, ওই শার্ক হান্টারে আমি ছিলাম না। কিভাবে এসেছি এখানে আমার লোকদের জিজ্ঞেস করো, ওরা বলবে। তিনজন শ্রমিকই জানালো সকালে সাপ্লাই বোটে করে এসেছে হার্ডিন।
প্রতি সপ্তাহে একবার করে নিয়মিত আসে সে ডিলিং ইকুইপমেন্ট সব ঠিক আছে কিনা দেখতে। আমি স্মাগলিং ট্যাগলিং করি না, ম্যানেজার বলল। কদিন থেকে সন্দেহ হচ্ছে কিছু একটা ঘটছে এই প্ল্যাটফর্মে। এখানে যন্ত্রপাতি নষ্ট হওয়া, কাটারের বোটে তেল চুরি হওয়া, কুইম্বিদের গোলমাল পাকানো, গায়ে পড়ে বিরোধীদের সঙ্গে ডেলটনের ঝগড়া বাঁধানো, চিকামারা চালচলন, সব কিছুই যেন শখে বাঁধা সাজানো প্লট। আপনার কি মনে হয়? কিশোর জিজ্ঞেস করলো। কোনো গোপন পরিকল্পনা আছে মিস্টার ডেলটনের? জানি না, বাধা পেলে রেগে যান ডেলটন, এটা তার স্বভাব। হয়তো নিছক সে কারণেই সেদিন জেটিতে ওরকম করেছিলেন। কিন্তু চিকামারা আর কুইম্বিদেরকে সন্দেহ হয় আমার। সুযোগ পেলেই ওদের উপর নজর রাখি। রাতে ডলফিনে উঠতে দেখেছি কুইম্বিদের, সে কারণে পিছু নিয়ে ছুরিখানায় গিয়েছি জিজ্ঞেস করতে কার্টারের বোটে কি করছিল। আপনি পিছু নিয়েছিলেন? প্রায় চেঁচিয়ে উঠল মুসা। মিছে কথা বলেছে তাহলে বেটারা, তাদের সব মিথ্যে কথা। তাই তো মনে হচ্ছে, কিশোর বলল। তা চিকা মারার ব্যাপারটা কি স্যার? ছুরিখানায় কি করছে ওকেও জিজ্ঞেস করেছি, হার্ডিন জানালো। ও বলল আমেরিকানদের কাণ্ড কারখানা দেখতে গেছে। কিশোর গোয়েন্দা প্রধানের দিকে তাকালো মুসা। ওই বেটাই জাপান থেকে কোনো মাল চোরাচালান করছে না তো? করতেও পারে, তবে বয়স বেশি। ঝড়ের মধ্যে ওই মিনি সাবমেরিন চালানোর ক্ষমতা তার নেই। কুইম্বিরা খুব ভালো ড্রাইভার, কিন্তু ওরাও তো ছিল ওদের জাহাজে। ছিল? প্রশ্ন রাখলো মুসা। মানে দুজনেই কি ছিল? ফেটকে তো একবারও দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু ওদের নিজের বোট আছে, ম্যানেজার যুক্তি দেখালো। স্মাগলিং করলে ওটাতে করেই করতে পারে। এক মুহূর্ত ভাবল কিশোর, পারে সেটা সহজ, তবে নিরাপদ নয়। সে রাগ করল হার্ডিন। ঝড় থামুক, পুলিশকে গিয়ে সব জানাবো। সেটা তো পরে হবে, এখনই কিছু করতে চাই। এখন ড্রাইভার আর তার খুদে বাহনটা নিশ্চয় এখনো আশেপাশেই কোথাও আছে। ডলফিনে করে পালাতে পারেনি। হয় ধারে কাছের কোনো দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, নয়তো এই প্ল্যাটফর্মেই উঠেছে। এমনভাবে চারপাশে তাকালো ম্যানেজার আর তার লোকেরা, যেন ওদের ঘাড়ে লাফিয়ে পড়ার জন্যে ওত পেতে রয়েছে অদৃশ্য অনুপ্রবেশকারী। দেখি খুঁজে। প্ল্যাটফর্মের প্রতিটি সম্ভাব্য জায়গা খুঁজে দেখার নির্দেশ দিল হার্ডিন তিন শ্রমিককে। দুই গোয়েন্দা আর ক্যাপ্টেন পেককে নিয়ে নিজে চলল নিজের ডেকে তল্লাশি চালাতে। বেটাকে ধরতে পারলে কাজ হতো। শয়তান কোথাকার। স্মাগলিং করুক আর নাই করুক, প্ল্যাটফর্মে যে সাবোটাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। নিচের ডেকে পাওয়া গেল না লোকটাকে। মালপত্র আর যন্ত্রপাতি রাখার ঘরগুলো তন্ন করে খোঁজা হলো, নেই। কয়েকটা ডুবুরির পোশাক দেখে সেদিকে ইঙ্গিত করলো মুসা। জবাবে ম্যানেজার বলল, আমাদের নিজস্ব ডুবুরি আছে মুসা। প্ল্যাটফর্মের নিচে মাঝে মাঝেই নামতে হয়, পায়া আর পাইপ ঠিকঠাক আছে কিনা দেখার জন্যে। শামুক গুগলি বেশি জমে গেলে সেগুলো সরিয়ে দিয়ে আসে। ক্রুদের কোয়ার্টার, মেস রুম, রিক্রিয়েশন রুম, অপারেশন রুম, রান্নাঘর খোঁজা হলো সমস্ত জায়গায়। সন্দেহজনক লোকটাকে পাওয়া গেল না। সবচেয়ে উপরের ডেকে ঝমাঝম ঝরছে বৃষ্টি। ঘরগুলোর ধাতব দেয়ালে ঝাপটা মেরে কাঁপিয়ে দিচ্ছে ঝড়ো হাওয়া। প্রতিটি খোলা জায়গা ঘিরে দেয়া হয়েছে পাকানো ইস্পাতের শক্ত তারের বেড়া দিয়ে। মেশিন শপ, ড্রিলিং রুম, ড্রিলিং টাওয়ার, কেন হয় স্টোর, হোয়েস্টের মাঝের পথ দিয়ে চলাচলের সময় যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে তার জন্য নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে কালীগুলো আকাশে। দিগন্তের এ মাথা ও মাথা চিরে ফালা করছে উজ্জ্বল আলোর ঝিলিং। ছেলেদের জন্য দুটো সিলিকার আনিয়ে দিল হার্ডিন। ওদেরকে আর ক্যাপ্টেন পেককে সঙ্গে নিয়ে উপরের ডেকে আরেকবার নিজে খুঁজল, কিন্তু কাউকে লুকিয়ে থাকতে দেখল না। বৃষ্টি সামান্য কমেছে,
বাতাস বেড়েছে, পুরো প্ল্যাটফর্মটা কাঁপছে। ক্রু চিফের সঙ্গে কথা বলল হার্ডিন, ছেলেদের দিকে ফিরল। বাতাস, বজ্র আর ঢেউয়ের প্রচণ্ড শব্দের মাঝে কথা বলতে গিয়ে রীতিমতো চেঁচাতে হচ্ছে, নইলে শোনা যায় না। বলল, চিফ বলছে 12 মিটার আরও নেমেছে, অবস্থা আরও খারাপ হবে বোঝা যাচ্ছে। তীরে যোগাযোগের চেষ্টা হচ্ছে, পারা যাচ্ছে না। বজ্রপাতের কারণে গোলমাল করছে রেডিও। আচমকা এসে প্ল্যাটফর্মের পায়ের কাছে আছড়ে পড়ল পাহাড়ের মতো এক ঢেউ, বিকট শব্দে ভাঙল। পানির সিটে এই এত উঁচুতে একেবারে উপরের দিকেও উঠে এলো। চলো নিচে চলো জলদি, চেঁচিয়ে উঠল ম্যানেজার। এখানে অবস্থা খুব খারাপ, আরেকটু বাড়লেই আর কেউ থাকতে পারবে না উপরে। আরেকটা ঢেউ ভাঙল। পানি এসে গায়ে লাগার আগেই প্রাণপণে সেফটি লাইন আঁকড়ে ধরল উপরে যারা রয়েছে। দূরের সান্তা ক্রুজ দ্বীপের ধোঁয়াটে ছায়ার দিকে চেয়ে চমকে গেল মুসা। ও, ওই যে, কি কি ওটা? বড় জোর 8 মাইল দূরে শার্ক রিফের গায়ে যেখানে সাদা ফেনা নাচছে, কি যেন একটা ভেসে উঠল সেখানে সাগরের নিচ থেকে। কালো বিশাল, বৃষ্টির জন্য স্পষ্ট দেখা যায় না। কতগুলো কিলবিলে সুর আর বাঁকাচোরা হাত পা যেন, জানি না। মুসার মতোই চমকে গেছে হার্ডিন। বৃষ্টির চাদরের মাঝে আকাশের গায়ে যেন ঝুলে রয়েছে কালো আকৃতিটা। আমিও জীবনে দেখিনি। বলতে গিয়ে বাধা পেল ক্যাপ্টেন। আকাশটাকে দ্বিখণ্ডিত করে দিল যেন বিদ্যুতের ঝিলিক। ক্ষণিকের জন্য স্পষ্ট দেখা গেল সব কিছু, অদ্ভুত আকৃতিটাকেও। ত্রাথই ঢেউ আর সাদা ফেনার মাঝে বেরিয়ে এসেছে ওটা, লম্বা কালো, সারা গা ঢেকে দিয়েছে জলজ উদ্ভিদ। ঝড়ের মাতমে যোগ দিয়ে উন্মাদ নৃত্য নাচার জন্যে সাগরের গভীর তল থেকে উঠে এসেছে বুঝি কোনো বিশাল ভয়ঙ্কর মহাদানব। 15 কামিন অক্টোপাস, শুনতে পাচ্ছ অক্টোপাস? সান্তা বারবারা কোস্টগার্ড স্টেশন কলিং অক্টোপাস। কামিন অক্টোপাস। মিস্টার কার্টারের বিরাট বাড়ির নীরব স্টাডিতে বেজে চলেছে স্পিকার। একঘেয়ে কণ্ঠে ডেকেই চলেছে কোস্টগার্ডের রেডিওম্যান। কেমন যেন অবাস্তব লাগছে কণ্ঠ। কথা সব এমনভাবে মিশে গেছে ঝড়ের আওয়াজের সঙ্গে, মনে হয় যেন ঝড়ের ভেতর থেকেই বেরিয়ে আসছে। জবাবের জন্য উদ্বিগ্ন অধীর হয়ে আছেন কার্টার, রবিন দুজনেই। কিন্তু তাদের উদ্বেগ দূর করল না কেউ। প্ল্যাটফর্মে কি ওরা নিরাপদ, স্যার? জানালার কাছে বসে আছে রবিন। প্রচণ্ড বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়া গাছের ডালের দিকে তাকিয়ে রয়েছে। জানি না রবিন, আশা তো করছি ভালোই থাকবে, কিন্তু ঝড়ের যা অবস্থা দেখছি, না, মিথ্যে বলতে পারবো না তোমাকে। চুপ হয়ে গেলেন লেখক। বুঝলো রবিন, স্যার আরেকবার চেষ্টা করুন না। কোস্টগার্ডকে জিজ্ঞেস করুন নতুন কিছু জেনেছে কিনা। কোনো বোট, মানে সান্তাক্রুজ আইল্যান্ড থেকে? ভরসা কম, তবু দেখি। সুইচ অন করে মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলেন, জেমস কার্টার কলিং, লেফটেন্যান্ট মাইক, কাম ইন। সঙ্গে সঙ্গে জবাব দিল স্পিকার, মাইক বলছি কার্টার। নতুন কিছু জানা গেছে? না, সরি। প্ল্যাটফর্ম থেকে কোনো খবর এসেছে? কিংবা কোনো বড় জাহাজ থেকে? কিংবা সান্তাক্রুজ? না, যে হারে বৈদ্যুতিক গোলমাল হচ্ছে, রেডিও বোধহয় কোনোটাই কাজ করছে না ওদের। সিগন্যাল পাঠাতে পারছে না এত দূরে। এক মুহূর্ত নীরবতা, তারপর সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, লেফটেন্যান্ট, নিরাপদেই আছে ওরা, আমার মনে হয়। অক্টোপাসের শেষ খবর, সব কিছু ঠিকঠাক আছে ওখানে। হারিকেনের সেন্টারে পড়ে না গেলে কোনো বিপদ হবে না, ভাববেন না, ভালোই আছে ওরা। সুইচ অফ করে দিয়ে উঠে দাঁড়ালেন কার্টার। চলে এলেন জানালার কাছে। ভীষণ রেগে গিয়ে আঘাতের পর আঘাত হেনে যেন পুরনো বড় বাড়িটাকে ধসিয়ে দেওয়ার অবিরাম চেষ্টা চালাচ্ছে ঝড়। পারছে না, কারণ ততটা জোরালো হয়ে উঠতে পারেনি এখনো।
রকি বিচে খবর দেব, রবিন বলল। এখনো সময় হয়নি। অযথা ওদের মা বাবাকে দুশ্চিন্তায় ফেলা হবে। কি করব তাহলে? এই উৎকণ্ঠা আর সইতে পারছে না রবিন। কেঁদে ফেলবে যেন। অপেক্ষা করব। যথাসাধ্য শান্ত থাকার চেষ্টা করলেন কার্টার। আর চুপ করে বসে না থেকে কিছু খাবার তৈরি করে ফেলবো, ডিনার। আমার গলা দিয়ে কিছু নামবে না। তুমি উপোস করলে তোমার শরীরেরও কোনো লাভ হবে না। প্ল্যাটফর্মে যারা রয়েছে তাদেরও কোনো উপকার হবে না। একটা কথা কেন ভুলে যাচ্ছ? সব রকম পরিস্থিতির কথা বিবেচনা করেই তৈরি হয়েছে ওই প্ল্যাটফর্ম। যথেষ্ট মজবুত। ঝড় কিংবা ঢেউ ওটার কিছু করতে পারবে না। নীরবে মাথা ঝাঁকালো শুধু রবিন। গাছের মাথা ছাড়িয়ে বহু দূরের অদৃশ্য প্ল্যাটফর্মটা দেখার চেষ্টা করছে যেন তার দৃষ্টি। অক্টোপাসের পায়ের কাছে আছড়ে ভাঙল আরেকটা বড় ঢেউ। মুসা, কিশোর, ক্যাপ্টেন পেক, হার্ডিন সবাই তাকিয়ে রয়েছে কালো আকৃতিটার দিকে। সাগর আতঙ্কে তোতলাতে শুরু করলো মুসা। দা দা ভারী বৃষ্টির চাদর ওদের দৃষ্টিপথ থেকে আবার আড়াল করে দিল ওটাকে। কি ওটা হার্ডিন? পেকও অবাক হয়েছে। আপনি চিনতে পারেননি? আমি কি করে চিনব? জীবনেও দেখিনি। আরেকবার বিদ্যুৎ চমকালো, আলোকিত করে দিল চারদিক। কালো জিনিসটা রয়েছে, ঢেউয়ে দুলছে, ধীরে ধীরে সুর নেড়ে সাঁতরাচ্ছে যেন। দাঁড়ান দাঁড়ান, হাত তুলল কিশোর। আমার মনে হয় আরেকবার বিদ্যুৎ চমক থামিয়ে দিল তাকে। হ্যাঁ হ্যাঁ, চেঁচিয়ে উঠল সে। দানব নয় ওটা, দানব নয়, সাবমেরিন। পুরনো মরচে পড়া সাবমেরিন। আগাছার জলজ লতায় ঢেকে রয়েছে। তা কি করে হয়? সাবমেরিন এত ছোট? তাকিয়ে রয়েছে পেক, দৃষ্টি তীক্ষ্ণ করে দেখার চেষ্টা করছে। তাছাড়া সান্তাক্রুজে কোনো ডুবন্ত সাবমেরিন আছে বলে তো শুনিনি। আমি শিওর। আবারও বিদ্যুৎ চমকে থামিয়ে দিল কিশোরকে। এবার বেশিক্ষণ রইল আলোর ঝিলিক। সবাই ভালো করে দেখতে পারল লম্বা সরু জিনিসটাকে আগাছায় ছেয়ে রয়েছে। পিঠের কনিং টাওয়ার চিনতে অসুবিধা হলো না। এমনকি সরু গলুই আর কনিং টাওয়ারের মাঝে বসানো মরচে ধরা কামানটাও চিনতে পারল। জোরালো ঢেউয়ে লাফ দিয়ে উঠল যানটা। পলকের জন্য ভেসে রইল যেন শূন্যে। তারপর কাত হয়ে পড়ল পানিতে, ডুবে গেল। হাত নেড়ে বলল মুসা। কিশোর ঠিকই বলেছে, হার্ডিন বলল। সাবমেরিনে ওটা। বেশি ছোট, বলল পেক, আর অনেক পুরনো। ওই যে কামানটা, ওরকম ডেক গান বসানো সাবমেরিন আর দেখিনি শার্ক রিফে। চুপ হয়ে গেল সে। আছে বলে শোনেননি, কথাটা শেষ করে দিল ম্যানেজার। কিন্তু নিজের চোখেই তো। কথা শেষ করতে পারল না সেও। এতক্ষণ যা এসেছে তার মধ্যে সবচেয়ে বড় ঢেউটা এসে ভাঙল। থরথর করে কেঁপে উঠল প্ল্যাটফর্ম। শুধু ডেক নয়, ডিলিং ডেরিকের মাথায় গিয়ে ফোয়ারার মতো পড়ল ঢেউ ভাঙা পানির সিটে। দেখে যেন বন্যা বয়ে গেল। টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইল ডেকে দাঁড়ানো মানুষগুলোকে। লাইফ লাইন আঁকড়ে ধরে কোনো মতে টিকে রইল ওরা। আর এক সেকেন্ডও না, জলদি নিচে, চিৎকার করে বলল ম্যানেজার। হঠাৎ বেড়ে গেল বৃষ্টি। এত বেশি একে অন্যকে দেখতেই অসুবিধে হলো। লাইফ লাইন ধরে ধরে ওরা অনেক কষ্টে নেমে এলো নিচের একটা ডেক হাউসের নিরাপদ আশ্রয়ে। ঢেউয়ের পর ঢেউ এসে ভেঙে পড়ছে প্ল্যাটফর্মের উপর, কাঁপিয়ে দিচ্ছে। পানির চোট বইছে উপরের ডেকে। ইস্পাতের সিঁড়ি আর করিডোর বেয়ে গলগল করে নামছে পানি। সেটা থামানোর জন্যে ওয়াটার টাইট সমস্ত দরজা বন্ধ করে দিতে বাধ্য হলো ক্রুরা। দুই গোয়েন্দা আর পেককে নিয়ে ক্রু চিফের ছোট অফিসে চলে এলো হার্ডিন। ঘড়িতে দেখা গেল 7টার উপরে বাজে। নীরবে বসে পড়ল ওরা। কান পেতে শুনছে ঝড়ের গর্জন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন অনুভব করছে প্ল্যাটফর্মের দুলনি আর কাঁপুনি। ক্রুদের কোয়ার্টারে কেউ কেউ ব্যাংকে শুয়ে আছে।
রিক্রিয়েশন রুমে তাস খেলছে কয়েকজন। ঢেউয়ের প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে ওদের হাত। কান পেতে শুনছে, অপেক্ষা করছে। কারো মুখে কথা নেই। মাঝে মাঝে ঘরে ঢুকে ধপ করে বসে পড়ছে সদ্য ডিউটি থেকে ফেরা ভেজা ভেজা ক্লান্ত শ্রমিক। তার পরিবর্তে আরেকজন উঠে যাচ্ছে কাজ করতে। প্ল্যাটফর্মটা টিকবে? মুসা জিজ্ঞেস করলো। জানি না, হার্ডিন বলল। মজবুত করে বানানো হয়েছে বটে, কিন্তু এরকম ঝড়ে আর পড়েনি কখনো। হারিকেনের সেন্টারটাই বোধহয় যাচ্ছে আমাদের উপর দিয়ে। না, এখনো যাচ্ছে না, মাথা নাড়ল ক্যাপ্টেন। কাশিয়ে এসেছে। খারাপ অবস্থা এখনো অনেক বাকি। ঢেউয়ের পর ঢেউ ভাঙছে, গোঙাচ্ছে, কাঁপছে ইস্পাতের প্ল্যাটফর্মটা যেন একটা আহত জানোয়ার। রক্ত জমাট করা ভয়ঙ্কর শব্দ। সাবমেরিনটার করা কথা ভাবছি আমি। উদ্বেগ কমানোর জন্য অন্য আলোচনা শুরু করলো কিশোর। ছোট, ক্যাপ্টেনের ধারণা অনেক পুরনো। ডেকগান আছে। এখনকার সাবমেরিনে ওসব নেই, থাকে না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাকতো। গোটা দুই মস্ত ঢেউ পরপর এসে ঝাঁপিয়ে পড়ল উপরের ডেকে। ঠিকই বলেছ, পেক বলল। সেই সময়েরই হবে। তবে এই অঞ্চলে কোনো সাবমেরিন ডুবেছে বলে শুনিনি। ধুরুম করে কি যেন পড়ল উপরে। ভাঙলই বোধহয় কিছু। হয়তো সেদিকে কান না দিয়ে কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো কিশোর। আমেরিকান সাবমেরিন নয়, জাপানি হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। শুনিনি হয়তো সেজন্যেই, শান্ত কণ্ঠে বলল ক্যাপ্টেন। উপরের ডেকে নিশ্চয় কিছু ভেঙেছে। শ্রমিকদের চেঁচামেচি আর ভাঙা বস্তুটার গড়াগড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘষা খাচ্ছে বিকট শব্দে। ওরকম একটা সাবমেরিনের কথা পড়েছি আমি, বলে গেল কিশোর। ক্যালিফোর্নিয়া কোস্টে এসে আক্রমণ চালিয়েছিল 1812 সালের পর। ইউনাইটেড স্টেটসের মূল ভূখণ্ডে ওই প্রথম শত্রুর হামলা। চিঠি এনসাইক্লোপিডিয়া হাতড়ে বেড়ালো গোয়েন্দা প্রধান। যদ্দূর মনে পড়ে 1942-এর ফেব্রুয়ারিতে। মাথা খারাপ হয়ে গিয়েছিল কিনা ওটার কে জানে। নইলে শত্রু এলাকায় একলা এসে ওভাবে হামলা চালায়। আমারও মনে পড়ছে। হার্ডিন মাথা দোলালো। পার্ল হারবার পতনের কয়েক মাস পর এখান থেকে কয়েক মাইল দূরে ভেসে উঠেছিল জাপানি সাবমেরিন। এলউড অয়েল ফিল্ডের কাছে দেখা গেছে। সূর্য ডুবছিল তখন। ডেকগান থেকে তীরের দিকে সই করে 25 রাউন্ড ফায়ার করেছিল ওটা। তীরের বেশ কয়েক মাইল ভেতরে পড়েছিল শেল। কিন্তু জাপানি গোলন্দাজের নিশানা খারাপ ছিল হয়তো, কিংবা নার্ভাস হয়ে পড়েছিল। কোনো কিছুতে লাগাতে পারেনি। অন্ধকারে কেটে পড়ল সাবমেরিনটা। তবে আমার বিশ্বাস পালাতে পারেনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে টহল দিচ্ছিল তখন আমেরিকান নৌবহর। ওরা ডুবিয়ে দিয়েছে। প্ল্যাটফর্মে আঘাত হানল আরেকটা দানব ঢেউ। ধাক্কার চোটে একপাশে হেলে গেল যেন ইস্পাতের বিশাল কাঠামো, কিংবা হেলে গেছে বলে মনে হলো। অফিস ঘরে ছোট ছোট জিনিস গড়িয়ে পড়ল মেঝেতে। উপর থেকে চুইয়ে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা পানি। এমনও তো হতে পারে, কিশোর বলল। গভীর সাগরে ডোবেনি ওটা, ডুবেছে এসে এখানে, একেবারে শার্ক রিফে। জাপানিরাও কথাটা গোপন রেখেছে। কিংবা হতে পারে সাবমেরিন ছিল দুটো। তা পারে, ক্যাপ্টেন বলল। দল বেঁধেই ঘুরত তখন সাবমেরিন। আরেকটা ঢেউ ভাঙল প্ল্যাটফর্মের গায়ে, কাঁপিয়ে দিল সব কিছু। তাহলে, বলল কিশোর, শার্ক হান্টারের ড্রাইভার লোকটা স্মাগলার কিংবা সাবোটার নয়। হয়তো ওই হারানো মেরিনে কোনো জিনিস খুঁজছে সে। এত বছর পর? প্রশ্ন তুলল মুসা। মানে এত দীর্ঘ সময় পর কেন? আর ওটা ওখানে আছে জানলো কিভাবে? সেটা জেনে নেব। তুফান কমলে রবিনকে লাইব্রেরিতে পাঠাবো। ভীষণ জোরে আঘাত হানল আরেকটা ঢেউ। দুলে উঠল প্ল্যাটফর্ম, যেন পড়েই যাবে কাত হয়ে। শক্ত করে ধরো, চেঁচিয়ে উঠল হার্ডিন।
আলো নিভে গেল। দেখি তো কি হলো, আমরাও আসি। ম্যানেজারের সঙ্গে সঙ্গে কিশোরও উঠে দাঁড়ালো। হার্ডিনের পিছু পিছু একটা ডেক হাউসে এসে ঢুকলো দুই গোয়েন্দা। ভারী কাজ নাকি প্লাস্টিকে ঢাকা ঠিক বোঝা গেল না। একটা পোর্ট হোলের ভেতর দিয়ে দেখলো লম্বা ক্রেনটা ভেঙে পড়েছে। ঘন বৃষ্টির জন্যে ডেরিক চোখে পড়ল না। দক্ষিণ থেকে গড়িয়ে আসছে প্রায় প্ল্যাটফর্মের সমান উঁচু বড় বড় ঢেউ। উপরটা সাদা, বোধহয় ফেনা। ওরা চেয়ে থাকতে থাকতেই একটা ঢেউ এসে আছড়ে ভাঙল। কেঁপে উঠল প্ল্যাটফর্ম। পানির বন্যা বয়ে গেল উপরের দিকে। বুঝতে পারছি না কতক্ষণ সইতে পারবে, চেঁচিয়ে বলল ম্যানেজার, অনিশ্চিত কণ্ঠস্বর। নীরবে বাইরে তাকিয়ে রয়েছে কিশোর আর মুসা। বুঝতে পারছে না ওরাও রাতটা কি পার করতে পারবে কোনো মতে, বেঁচে থাকবে এই ভয়ানক ঝড়ের পরে। 16। চোখ মেলল রবিন, বুঝল কিছু একটা গোলমাল হয়েছে। মিস্টার কার্টারের স্টাডিতে একটা কাউচে শুয়ে রাত কাটিয়েছে সে। টানটান হলো চাউ, কান খাড়া। আস্তে মাথা তুলে চান আলোকিত ঘরে চোখ বোলালো। কোনো শব্দ নেই। বিরাট বাড়িটার ভেতরে বাইরে স্তব্ধ নীরবতা। না, গোলমাল নয়, ভালো। ঝড় থেমে গেছে। লাফিয়ে উঠে জানালার কাছে ছুটে গেল রবিন। পর্দা সরাতেই ঘরে এসে ঝাঁপিয়ে পড়ল যেন উজ্জ্বল রোদ। চেঁচিয়ে ডাকলো সে, মিস্টার কার্টার, তুফান শেষ। চেয়ারে নড়ে চড়ে বসলেন লেখক, চোখ মেললেন। কি কি হয়েছে? ঝড় স্যার, থেমে গেছে। আলোর দিকে তাকিয়ে চোখ মিটমিট করলেন কার্টার। তারপর রবিনের মতোই লাফিয়ে উঠে ছুটে এলেন জানালার কাছে। গাছপালা এখনো ভিজে চুপচুপে। পাতা থেকে টুপটুপ করে পানি ঝরছে। সারা আঙিনায় ছড়িয়ে রয়েছে ভাঙা ডাল, ছেঁড়া পাতা, পামের মোচা ডাঁটা। নোংরা হয়ে আছে। এখানে ওখানে জমে রয়েছে পানি। বাতাস বন্ধ। আকাশে এখনো পেঁজা মেঘ ভাসছে। তার ফাঁকে ঝিলিক তৈরি করে আসছে সকালের রোদ, বিচিত্র সুন্দর। কোস্ট গার্ডকে ডাকুন স্যার। দ্রুত রেডিওর কাছে গিয়ে বসলেন লেখক। সুইচ অন করতেই খড়খড় করে উঠল স্পিকার। ডলফিন কলিং, মিস্টার কার্টার। কাম ইন প্লিজ, ডলফিন কলিং। কিশোর, চেঁচিয়ে উঠল রবিন। আনন্দে চোখে পানি এসে গেল তার। কিশোর পাশা। মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কার্টার, কিশোর, কেমন আছো তোমরা? কিশোর, মুসা, তোমরা ভালো আছো? রবিন জিজ্ঞেস করলো। বিধ্বস্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রবিনের কণ্ঠ শুনে হাসল কিশোর। মুসা চেয়ে আসে রেডিও রুমের জানালা দিয়ে। বাইরে যেখানে ক্রেন ভেঙে পড়ে অনেকগুলো রেলিং ভেঙেছে, বাঁকিয়ে চুরিয়ে দিয়েছে ইস্পাতের প্লেট। আরও নানা রকম ক্ষতি হয়েছে ঝড়ে। এখনও বড় বড় ঢেউ উঠছে, তবে গতি খুব কম। গড়িয়ে গড়িয়ে এসে ধাক্কা দিয়ে দোলাচ্ছে প্ল্যাটফর্মটাকে। হ্যাঁ স্যার, জবাব দিল কিশোর, আমরা সবাই ভালো। 90 মাইল বেগে ঝড় এসেছিল। প্রচণ্ড মার মেরেছে প্ল্যাটফর্মটাকে, তবে টিকে গেছে ওটা। তোমরা কি ডলফিনে এখন আসছো? না, ডলফিন ভেসে আসছে, ব্যাস। অর্ধেক তার ডুবে গেছে পানিতে। পাম্প করে পানি বের করার চেষ্টা করছেন ক্যাপ্টেন পেক। তেল কোম্পানির শ্রমিকেরা সাহায্য করছে। পানি না শেষে বোঝা যাবে না কতটা ক্ষতি হয়েছে। ডলফিনের ফ্রিকোয়েন্সিতে ডাকলাম আপনার সঙ্গে কথা বলার জন্যে। কিশোর, কিছু পেয়েছো? জিজ্ঞেস করলো রবিন। পেয়েছি। ঝড়ের সময় ভেসে ওঠা সাবমেরিনের কথা জানালো কিশোর। হিস হাইকারের কথা বলল। সবশেষে বলল, সত্যি যদি ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কার জাপানি সাবমেরিন হয়ে থাকে, ওটার পেছনেই লেগেছে আমাদের হিস হাইকার সাহেব। ওকে তাহলে এখন আর চোরাচালানি ভাবছ না? কাটার বললেন। শিওর না এখনো। স্মাগলার হলে প্ল্যাটফর্মে লুকিয়ে থাকার কথা ছিল। খুঁজেছি, পাইনি। আমার বিশ্বাস ঝড়ের সময় প্ল্যাটফর্মে ওঠেনি সে। আপনার স্টাডিতে ঢুকে চুরি করে চার্ট দেখেছিল। এরও একটাই ব্যাখ্যা, ওই পুরনো সাবমেরিন। কি আছে ওটাতে কিশোর? আনমনে বললেন লেখক। আর জানলই বা কী করে?
আছে ওটা ওখানে? সে কথাই আমিও জানতে চাই। মুসা বলছে, সোনা কিংবা অন্য কোনো মূল্যবান জিনিস আছে, আর সেটা জেনে গেছে কেউ। তাহলে এখন কি করব? রবিনের প্রশ্ন। যত যত তাড়াতাড়ি পারো লাইব্রেরিতে যাও। দেখো রেফারেন্স বইতে ওরকম কোনো সাবমেরিনের কথা লেখা আছে কিনা, ওটাতে কোনো জিনিস ছিল কিনা, আর সাবমেরিন কি একটা এসেছিল না দুটো। তারপর এখনকার স্থানীয় পত্রিকা যে কটা পাও সব ঘেটে দেখবে। গত কিছু দিনের সাবমেরিনটার কথা কিছু লেখা থাকতে পারে, দেখব। তুমি আর মুছা কি করবে? অস্বস্তি ঢাকতে পারছেন না কার্টার, কণ্ঠস্বর প্রকাশ করে দিচ্ছে। ডলফিনকে মেরামত করতে সাহায্য করব, সেই সাথে চোখ রাখবো ড্রাইভার আর তার শার্ক হান্টারকে আবার দেখা যায় কিনা। সাগর আর একটু শান্ত হয়ে এলেই ডুবনের পোশাক পরে ডুব দেব, দেখে আসবো সাবমেরিনটা। সতর্ক হয়ে উঠলেন কার্টার, চট করে তাকালেন রবিনের দিকে। তিন গোয়েন্দার নথি গবেষকও অস্বস্তিতে ভুগছে, ঠোঁট কামড়াচ্ছে নীরবে। মাইক্রোফোনের কাছে মুখ নামালেন আবার লেখক। কিশোর, কাজটা খুব বিপজ্জনক, বিশেষ করে এই আবহাওয়ায়। ঝড় গেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় সাগরের তলা ঠেলে উঠতে পারে, ভয়ঙ্কর উঠলে উঠবে তখন পানি। তাছাড়া এমনিতেও ওই রিপটা সুবিধের না, খারাপ। আর হাঙরের কথা বাদই দিলাম, যদি যেতেই হয় ক্যাপ্টেন পেককে নিয়ে যাবে। সে যেতে না পারলে হার্ডিন কিংবা অন্য কোনো অভিজ্ঞ ডুবুরিকে সঙ্গে নেবে, একা কিছুতেই যাবে না, বুঝেছ? রিপটা তো তেমন গভীর মনে হয় না। স্যার, ঠিক আছে, মিস্টার হার্ডিন যতক্ষণ যেতে না বলবেন যাব না। বেশ, তবে তার আগে আমার সঙ্গে কথা বলে নিতে বলো। আচ্ছা, বলে যোগাযোগ কেটে দিল কিশোর। রবিনের দিকে ফিরলেন কাটার। এবার নাস্তাটা সেরে নেওয়া যায়, খেয়ে তুমি লাইব্রেরিতে চলে যাও। আমি তোমার বাবাকে ফোনে জানাবো কিশোর আর মুসা ভালো আছে, ওদের বাড়িতে যেন বলে দেয়। ডিম মাংস আর রুটি দিয়ে দ্রুত নাস্তা সেরে নিল দুজনে। রবিন বেরিয়ে পড়ল, রওনা হলো লাইব্রেরিতে। উজ্জ্বল রোদ, কিন্তু আকাশের মুখ পরিষ্কার হয়নি। এখানে ওখানে মুখ গোমরা করে দিয়েছে যেন ভারী মেঘ। পথে ঘাটে যেখানে সেখানে পানি, অনেক রাস্তার উপর গাছের ডাল ভেঙে পড়ে আছে, কোথাও উপরে রয়েছে আস্ত গাছ। বাড়িগুলোর আঙিনা সব নোংরা। মিশন কিক নদীর দুকুল ছাপিয়ে স্বগর্জনে বয়ে চলেছে তীব্র পানির স্রোত। লাইব্রেরিতে ঢুকলো সে। আগে লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করলো সাবমেরিনটার কথা কিছু জানেন না তিনি। তবে সাবমেরিন আক্রমণের উপর গোটা চারেক বইয়ের নাম বললেন। এই উপকূলে জাপানি হামলার কথা 4টে বইতেই লেখা রয়েছে, প্রায় একই রকম বক্তব্য। মূল্যবান কিছু ছিল ওটায়, এর সামান্যতম আভাসও নেই কোনোটাতে। তবে একটাতে সন্দেহ প্রকাশ করা হয়েছে, সাবমেরিনটা সত্যি পালিয়ে বাঁচতে পেরেছে কিনা। খুব মন দিয়ে লেখাটা পড়ল রবিন কয়েকবার। বলা হয়েছে উত্তর পশ্চিমে পয়েন্ট কনসেস কনসেপসিয়নের দিকে চলে গিয়েছিল সাবমেরিনটা। পালাতে পেরেছিল কিনা নিশ্চিত নয় আমেরিকান নেভি, কারণ এরপর অনেক দূর জুড়ে চক্কর দিয়েছিল নেভির বিমান। তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু সাবমেরিনটার আর কোনো চিহ্নই দেখতে পায়নি। তবে স্থলভাগে দু একজন নাকি ওটাকে দক্ষিণ পশ্চিম সান্তা ক্রুজ দ্বীপের দিকে যেতে দেখেছে। শেষ অংশটুকু পড়ে উত্তেজিত হয়ে উঠল রবিন। 4টে বই ফিরিয়ে দিয়ে গেল ডেস্কে। বইতে নিশ্চয় কিছু পাওনি, তাই না? লাইব্রেরিয়ান বললেন। এখন আমার মনে পড়েছে, কয়েক মাস আগে সানপ্রেস পত্রিকায় একটা পুরনো সাবমেরিনের কথা লিখেছিল। ডুবুরি নাকি জেলেরা এসে যেন একটা গল্প বলেছিল। মাইক্রোফিল্মে কপি করা আছে কাগজটা, দেখতে চাও? বেশ। ভিউয়ারটা পেছনে, পত্রিকাটা আগের বছরের। মাইক্রোফিল্ম নিয়ে এসে ফিল্ম রিডারে বলল রবিন। মাস 3 আগের ঘটনা। ভেতরের পাতায় ছাপা হয়েছে ছোট্ট প্রতিবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানি সাবমেরিন।
আবিষ্কার করেছে ডাইভাররা। সান্তা বারবারা এপি। গতকাল সান্তা ক্রুজ আইল্যান্ডের কাছে সাগরের তলায় একটা পুরনো সাবমেরিন দেখতে পেয়েছে তেল কোম্পানির ডুবুরিরা। নতুন একটা ড্রিলিং প্ল্যাটফর্ম তোলার জন্যে ওখানটায় সার্ভে করেছিল তখন ওরা। ওদের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানি সাবমেরিন ওটা। নেভিকে জিজ্ঞেস করা হয়েছে, তারা জানিয়েছে ওই এলাকায় ডুবন্ত সাবমেরিনের কোনো রেকর্ড নেই তাদের কাছে। বাজেয়াপ্ত করা জাপানি কাগজপত্র ঘেঁটে জানার চেষ্টা করবে নেভি। হয়তো বছরের শেষে একটা ডুবুরি দলকেও পাঠাতে পারে সাব সরেজমিনে তদন্ত করে দেখার জন্যে। মাইক্রোফিল্মটা তাড়াতাড়ি বের করে নিল রবিন। উঠে ঘুরে চেয়েই চমকে গেল। বিশাল দেহি একজন লোক। দারুণ গপ্প তো, বলল ডিট কুইম্বি। ওদিকে পেছনে আরেকটা দরজা আছে খোকা, চুপচাপ চলে যাও। যাও। নির্দেশ মানল না রবিন। লাইব্রেরিয়ানের অফিসের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ধরে ফেললো তাকে ডিড। চিৎকার করার জন্যে মুখ খুলল রবিন। মুখ চেপে ধরল ডিডের ভালুকের মতো থাবা। পাঁজরে কঠিন কিছুর ছোঁয়া পেল রবিন। চুপ, একেবারে চুপ। ভালুকের মতোই গো গো করে উঠল ডিড। হাঁটো। পেছনের দরজা দিয়ে রবিনকে বের করে নিয়ে এলো ডিড। গলিতে দাঁড়িয়ে আছে পুরনো একটা ফোর্ড গাড়ি। স্টিয়ারিংয়ে বসা ফেড কুইম্বি। 17। পেছনের সিটে রবিনকে চেপে ধরে রেখেছে ডিড। মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো রবিন, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অপরিচিত পথ? না না, ঠিক অপরিচিত নয়। কেমন চেনা চেনা লাগছে না? এ পথে আগেও এসেছিল মনে হয়। পরের ব্লক। ফেড ভাইকে বলল ডিড। সেকেন্ড ড্রাইভওয়ে দিয়ে গিয়ে বাড়ির পেছনে রাখো। পরের ব্লকের কাছে এসে গতি কমালো গাড়ির। সোজা হয়ে বসে তাকিয়ে রইল রবিন। একটা পরিচিত ড্রাইভওয়েতে নিয়ে গিয়ে গাড়ি ঢোকাচ্ছে ফেড। মিস্টার কার্টারের বাড়ি। ড্রাইভওয়ের শেষ মাথায় গাড়ি থামালো ফেড। ঠেলা দিয়ে রবিনকে গাড়ি থেকে নামালো ডিড। ধাক্কা দিল আগে বাড়ার জন্যে। পেছনের গেট পেরিয়ে পেছনের দরজার দিকে এগোলো ওরা। চোখ মিটমিট করছে রবিন। বিশ্বাস করতে পারছে না। তাকে এনে ঢোকানো হলো কার্টারের অগোছাল স্টাডিতে। যাক, এসেছে, বলল একটা মোলায়েম কণ্ঠ। কোণের রেডিওটার কাছে বসে আছেন কার্টার। কথাটা তিনি বলেননি। বলেছে ঘরের ঠিক মাঝখানে দাঁড়ানো বেটে টাকমাথা আরেকজন, হাতে বড় একটা পিস্তল। জাপানি ব্যবসায়ী জনাব চিকামারা। হাসল রবিনের দিকে চেয়ে, নিরুত্তাপ হাসি। বসে পড়ো ইয়াং ম্যান। তুমি নিশ্চয় মিলফোর্ড, মাস্টার মিলফোর্ড। আপনি? কথা সরছে না রবিনের মুখ দিয়ে। সামলে নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? কোনো কথা নয়। পিস্তল নাচালো চিকামারা। জ্বলে উঠল তার কালো চোখ। তোমাকে বসতে বলা হয়েছে। কুইম্বিদের দিকে চেয়ে ইশারা করলো সে। টেনে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে রবিনকে কাউচে ফেলল ডিড। চর মারল নাকে মুখে। কোকিয়ে উঠল রবিন। লাফ দিয়ে উঠে দাঁড়ালেন কার্টার। তার দিকে পিস্তল ফেরালো চিকামারা। ওহো, বসে পড়ুন। এটা কোনো খেলা নয়। দরকার পড়লে এই অস্ত্রটাও ব্যবহার করা হবে। আপনারা শান্ত থাকলে আমাদের সবার জন্যেই ভালো। এসব করে পার পাবে না তুমি, গর্জে উঠলেন বটে কার্টার, কিন্তু ধীরে ধীরে বসে পড়লেন আবার। ভেরি গুড, হাসল চিকামারা। দামি সিল্কের স্যুটের কোণ থেকে একটা আলগা সুতো সাবধানে টেনে বের করে ফেলে দিল। এই প্রথম লক্ষ্য করল রবিন, মিস্টার কার্টারের কপালে পাতলা একটা কাটা থেকে রক্ত বেরোচ্ছে। তার মানে নির্বিবাদে ধরা দেননি লেখক। আপনি যত শয়তানির মূল। চিকামারার দিকে চেঁচিয়ে উঠল রবিন। চুপ, ধমক দিল চিকামারা। আমাদের জাপানে বাচ্চারা কখনো জোরে কথা বলে না। ও ঠিকই তো বলেছে, তুমিই যত শয়তানির গোড়া। দাঁতে দাঁত চেপে বললেন কার্টার। আমাদের উপর চোখ রেখেছ, আশেপাশে ঘুরঘুর করেছ, আর তোমার গোলামি করেছে ওই কুইম্বি দুটো। যেটিতে সেদিন ইচ্ছে করেই গোলমাল বাঁধিয়েছে। প্ল্যাটফর্মে সাবোটাজ করেছে ওরাই। হেসে অপরাধ স্বীকার করে নিল দুই ভাই। ডিড মুখ খুলতে যাচ্ছিল। চিকামারার কঠোর দৃষ্টি দেখে থেমে গেল।
নিশ্চয় ওই সাবমেরিনের খোঁজে এসেছেন। চুপ থাকতে বলা হলেও থামল না রবিন, এবং আর কেউ জানুক সেটা চান না। সেজন্যই চাইছেন বিরোধীদের প্রতিবাদ থেমে যাক। আর ক্যাপ্টেন পেকের বোটের তলায় করে চুরি করে ড্রাইভার পাঠাচ্ছেন। এক মুহূর্ত রবিনের দিকে চেয়ে থাকলো চিকামারা। যা ভেবেছিলাম অনেক বেশি জেনে ফেলেছ। সরিয়ে দেব নাকি? ফেড অনুমতি চাইল। না, ওদেরকে আমার দরকার। সাপের চোখের মতো শীতল চোখের দৃষ্টি ঘুরল রবিন আর কাটারের উপর। যা বলবো করতে হবে, তাহলে আর কোনো ক্ষতি করা হবে না। কাজ শেষে ছেড়ে দেব। আমরা অত্যন্ত সিরিয়াস। কয়েকটা কথা বললেই বুঝে যাবে। ঘরের মধ্যে বার কয়েক পায়চারি করলো চিকামারা। হাঁটতে হাঁটতেই বলল, জানালায় দাঁড়িয়ে তোমাদের কথা শুনেই বুঝলাম বোটের নিচে করে যে ড্রাইভার যায় এ কথা জেনে ফেলেছে অন্য ছেলে দুটো। ওর ফেরার অপেক্ষায় আছে। তারপর এলো ঝড়। ভাবলাম বোট ডুবে মারা পড়েছে ওরা। ড্রাইভার ব্যাটাও খতম, গেছে জাহান্নামে। ওদের কপাল খারাপ, আমি কি করব? ভুরু কোচকাল রবিন। আপনি এসেছিলেন শুনতে? দাঁড়িয়ে গেল চিকামারা। ধমক দিয়ে বলল, বলছি না, কোনো কথা নয়। তারপর আবার পায়চারি শুরু করলো। কিন্তু আজ সকালে আমার সহকারীরা ডলফিনের রেডিও মেসেজ শুনে জানল ছেলেগুলো মরেনি, আরামেই রয়েছে প্ল্যাটফর্মে। সাবমেরিনটার কথাও জেনে ফেলেছে। কোকড়াচুলো এশিয়ান ছেলেটা ইন্ডিয়ান নাকি? অতিরিক্ত চালাক। একে বলল। বুড়ো আঙুল দিয়ে রবিনকে দেখালো সে। লাইব্রেরিতে গিয়ে খোঁজখবর নিতে। সাবমেরিনটা দেখার জন্যে সাগরেও নাকি নামবে। খুব খারাপ করবে তাহলে। হেসে উঠল ফেড। সাবমেরিনটার কথা কাউকে জানতে দিতে চান না উনি। তাই তো আমাকে পাঠালেন এই ছেলেটাকে ধরে নিয়ে আসতে। তোমরা কোনো কথা বলবে না, কড়া গলায় ফেডকে বলে আবার রবিনার কাটারের দিকে তাকালো চিকামারা। 3টে কারণে ধরা হয়েছে তোমাদের। এক, তোমাদের বন্ধুরা কি করছে জানা, হয়তো জানিয়ে দিতে পারে পুলিশ কিংবা কোস্ট গার্ডকে। সেটা আমি চাই না। 2, প্ল্যাটফর্মে কখন কি ঘটছে শুনতে চাই। 3, আমি চাই না লাইব্রেরিতে কি জেনেছ সেটা বন্ধুদের জানিয়ে দাও তুমি। বরং জানাবে আমি যা জানাতে বলবো সে কথা। থেমে রবিনের দিকে তাকালো সে। যা বলবো করবে, ছাড়া পেয়ে যাবে তাহলে। জবাব দিল না রবিন আর কার্টার। পরস্পরের দিকে তাকিয়ে নীরবে মাথা ঝাঁকালো শুধু। আপাতত চিকা মারার কথা শোনা ছাড়া উপায় নেই। বিরক্ত চোখে জাপানি ব্যবসায়ীর দিকে তাকালো রবিন। কি এমন আছে ওই সাবমেরিনে? গোমরা মুখ আরও গোমরা হয়ে গেল চিকা মারার। কোনো প্রশ্ন নয়। খড়খড় শুরু করলো রেডিওর স্পিকার। কিশোরের কণ্ঠ ভেসে এলো। ডলফিন কলিং মিস্টার কার্টার। শুনছেন স্যার? মাথা ঝাঁকিয়ে নির্দেশ দিল চিকামারা। সেই সঙ্গে ইঙ্গিতে হুঁশিয়ার করে দিল উল্টোপাল্টা কথা না বলার জন্যে। মাইক্রোফোনের দিকে ঘুরলেন কার্টার। সাড়া দিয়ে বললেন, কি হয়েছে কিশোর? ডলফিনকে মেরামত করতে নামব। পানি শেষে ফেলা হয়েছে। ক্যাপ্টেন পেকের ধারণা বোটের খুব ক্ষতি হয়েছে। সারতে কত সময় লাগবে আন্দাজ করতে পারছেন না। বলছেন পুরো একদিন কিংবা বেশিও লেগে যেতে পারে। একটা নোট বাড়িয়ে দিল চিকামারা। হাতে নিয়ে জোরে জোরে পড়লেন কার্টার। অন্য বোট পাঠিয়ে টেনে নিয়ে আসতে পারি তোমাদের? না স্যার, এখন নয়। রহস্যের সমাধান করতে পারবো এখানে থাকলে। জানেন কেন ডলফিনের প্রোপেলার নষ্ট হয়েছে? এইমাত্র আবিষ্কার করলেন ক্যাপ্টেন পেক। ইস্পাতের জালে বড় বড় লোহার টুকরো পেঁচিয়ে প্রোপেলারের ব্লেডে ছেড়ে দেয়া হয়েছে। একটা ব্লেড ভেঙেছে, বাকিগুলো বাঁকা হয়ে গেছে। আমাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা হয়েছিল স্যার। কে করেছে জানি আমি। চিকা মারার দিকে তাকালেন কার্টার। মাথা ঝাঁকালো জাপানি। কে, কিশোর? জিজ্ঞেস করলেন লেখক। কুইম্বিরা। রাগ চাপা দিতে পারল না কিশোর। ওরাই সবার পরে আমাদের কাছ থেকে গেছে কাল। একবার একেবারে আমাদের প্রায় উপরে চলে এসেছিল। ওদেরই একজন পানির তলায় নেমে গিয়ে জালটা ফেলে এসেছে। মস্ত ঝুঁকি নিয়েছে, তাই না? হ্যাঁ, তা নিয়েছে। তবে মরার ভয় ছিল না। ওরা অভিজ্ঞ ড্রাইভার।
তাছাড়া তখন খুব আস্তে চলছিল ডলফিনের ইঞ্জিন। সবই হয়তো ওরা জানে। আপনার সঙ্গে রেডিওতে যে কথা বলেছি তাও হয়তো শুনেছে। ওরা এখন কোথায় জানে না। আপনি আর রবিন সাবধানে থাকবেন। থাকবো। লাইব্রেরি থেকে রবিন ফিরেছে? মাথা নাড়ল চিকামারা। না, ফেরেনি। কার্টার জবাব দিলেন। অনেক দেরি করছে তো। কিছু পেল কি না কে জানে। বলবেন ও এলেই যেন আমার সঙ্গে কথা বলে। সাগর খুব তাড়াতাড়ি শান্ত হয়ে আসছে। আশা করছি লাঞ্চের পরেই নামতে পারবো। যোগাযোগ কেটে দিল কিশোর। মাইক্রোফোনের সুইচ অফ করে দিলেন কার্টার। চিকামারার দিকে চেয়ে কঠোর কণ্ঠে বললেন, ওদের খুন করতে চেয়েছিলে তুমি? কি করব বলো? ড্রাইভারকে দেখে ফেলেছিল। ওর ফেরার অপেক্ষায় ছিল। কুম্বিদের বলতে বাধ্য হলাম। গর্বিত হাসি আসলো ফের। দারুণ একখান ডুব দিয়েছি। ডিডো বিশ্বাস করতে পারছিল না এ কাজ করতে পারবো। ওই ঢেউয়ের মধ্যে চলন্ত প্রপেলারের কাছে যাওয়া মারাত্মক। তবে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয় মানুষকে, তাই না? চিকামারা রেডিওতে বললেন, প্রপেলার ভেঙে দিলাম। বিষিয়ে গেল কার্টারের মন। চোখে ঘৃণা। তো এখন আর কি কি করতে হবে আমাদের? ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসবে এই ছেলেটা। রবিনকে দেখিয়ে বলল চিকামারা। প্ল্যাটফর্মে যোগাযোগ করবে। বন্ধুদের জানাবে সাবমেরিন সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারেনি। 1 ঘন্টা পেরোলো। রবিনকে ইশারা করলো চিকামারা। অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে মাইক্রোফোনের সামনে ঝুঁকলো রবিন। ভাবছে একটা উপায়। ইস, একটা কোনো বুদ্ধি যদি এসে যেত মাথায়। কোনোভাবে যদি বোঝানো যেত কিশোরকে। কিন্তু কোনো বুদ্ধি বের করতে পারল না। বলল, কলিং ডলফিন। রবিন মিলফোর্ড কলিং ডলফিন। কামিন। স্পিকারে ভেসে এলো মুসার গলা। সেকেন্ড বলছি নথি। মিস্টার পেকের সঙ্গে কিশোর নিচে গেছে ডুবুরির পোশাক চেক করতে। লাইব্রেরিতে কি পেয়েছ? চিকামারার দিকে তাকালো রবিন। কিছু না মুসা। নতুন কিছুই পাইনি। খাইছে। হতাশ মনে হলো মুসাকে। আমরা তো শিওর ছিলাম। ওই যে কিশোর আসছে। কিশোর জিজ্ঞেস করলো, কিছুই পাওনি রবিন? কিচ্ছু না। কিচ্ছু না, কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করছে রবিন। সাবমেরিনটার কথা কিছুই লেখা নেই কোথাও? নতুন কিছু না। কি লিখেছে বলো তো? লিখেছে? বুদ্ধিটা মাথায় এসে গেল রবিনের। কি লিখেছে বলো? অধৈর্য হয়ে উঠছে কিশোর। নতুন কিছু না। সাবমেরিনটা পালানোর কথা কিছু লেখেনি। গুপ্তধন? দ্বিতীয় কোনো সাবমেরিন? না। শার্ক রিফে ওই সাবমেরিনটা দেখা যাওয়ার কোনো খবর নেই। ইদানিংকার কোনো খবর নেই। আর চোখে চিকামারার দিকে তাকালো রবিন। তার চালাকি বুঝতে পারছে না তো জাপানিটা। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। হতাশ কণ্ঠে বলল, তাহলে আর কি? কেউ যদি দেখে না থাকে, নাই জানে রিফে রয়েছে সাবমেরিনটা, তাহলে ওটা খুঁজতে যাবে না কেউ। মনে হয় ভুল করেছি আমরা। হাসি ফুটল চিকামারার মুখে। বসের দেখা দেখি দুই কুইম্বিও হাসল। কিন্তু হঠাৎ বলে উঠল কিশোর, একটা ব্যাপারে শিওর হয়ে গেলাম। ড্রাইভার বেটা স্মাগলার কিংবা সাবোটাজার নয়। প্ল্যাটফর্মে কোনো সময়ই আসেনি। আর মিস্টার কার্টারের স্টাডিতে ঢুকে শার্টও শুধু শুধু দেখেনি। কারণ আছে। যাই হোক, আমরা নামছি। সাবমেরিনটা দেখতে যাব। শব্দ করে হাসল রবিন। নিশ্চয় যাবে, যাও। ফিরে এসেই আবার যোগাযোগ করব তোমার সাথে। নীরব হয়ে গেল রেডিও। ভুরু কোসকালো চিকামারা। ধরাস করে লাফিয়ে উঠল রবিনের হৃৎপিণ্ড। তার চালাকি বুঝে ফেলল নাকি লোকটা? যাচ্ছেই তাহলে, বলল জাপানি ব্যবসায়ী। বেশ, আমরাও অপেক্ষা করব ওরা কি দেখে আসে শোনার জন্যে। এক হিসেবে খারাপ হলো না। আমাদের কাজটা ওরাই করে দেবে এখন। সন্তুষ্টির হাসি ফুটল তার ঠোঁটে। রবিনও স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপাতত নিরাপদ সে। কিন্তু কিশোর কি তার কথায় কিছু আঁচ করতে পেরেছে? মেসেজ পেয়েছে?